যে we are discussing about the MCQ questions of preamble and the basic idea of Constitution of India. So let us start. Question number 4 is written that which one of the following objectives is not embodied in the preamble of the to the Constitution of India. That is it is written যে Constitution of India তে কোন জিনিসটা এখানে বলা নেই। ওকে, which of the following objectives is not embodied in the preamble to the Constitution. দেখি লিবার্টি অফ থট, লিবার্টি অফ থট এটা বলা আছে, ইকোনমিক লিবার্টি এটা দেখি, লিবার্টি অফ এক্সপ্রেশন বলা আছে, লিবার্টি অফ বিলিফ বলা আছে। তাহলে which thing is not mentioned which thing is not mentioned which thing is not mentioned in the Constitution of India? Liberty of thought, economic liberty, liberty of expression and liberty of belief. তাহলে which thing is not there? Economic liberty is not there. ওখানে বলা আছে আমাদের we have liberty of thought, we have liberty of expression, we have liberty of belief, but we don't have economic, মানে এটা মেনশন করা নেই, economic liberty is not mentioned over here. Okay, question number 5 কি বলা যায়? Question number 5 is written যে which one of the following was the mandate of the Dhar Commission? Dhar Commission নাকি বলে দিই একটু। তো Dhar Commission যেটা হচ্ছে, তো এই যে কমিশনগুলো না, ধার কমিশন, জেবিপি কমিটি, ফজল আলী কমিশন, এগুলো সব যেটা হয়েছিল যে ওই লিঙ্গুইস্টিক বেসিসে যখন স্টেটগুলো হয়, মানে যখন আফটার 19 দেখো লেখা আছে 1948, তাহলে এই জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স যখন লিঙ্গুইস্টিক বেসিসে স্টেটগুলো করতে শুরু হয়, যেটা অন্ধ্রপ্রদেশ প্রথম স্টেট হয় যে লিঙ্গুইস্টিক বেসিসে, তখন তার আগে কিছু কমিশনসগুলো অ্যাপয়েন্ট করা হয় যে এটা দেখার জন্য যে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেটসগুলো ফর্ম করা দরকার আছে কি নেই। তো সেই জন্য ফার্স্ট কমিটি যেটা অ্যাপয়েন্ট হয়েছে ধর কমিশন অ্যাপয়েন্ট হয়েছে, ধর আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ এস.কে. ধর। ওকে, তাহলে এই যে ধর কমিশনটা অ্যাপয়েন্ট হয় কী জন্য অ্যাপয়েন্ট হয়? এটা হচ্ছে যে ওই লিঙ্গুইস্টিক বেসিস মানে ভাষার ভিত্তিতে স্টেট তৈরি করার দরকার আছে কিনা। কী হবে দেখো, অপশন নাম্বার বি। অপশন নাম্বার কী বলা আছে দেখো, এ টু রিকমেন্ড ওয়েদার দ্য স্টেটস ক্যান বি রিঅর্গানাইজড অন লিঙ্গুইস্টিক বেসিস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5-এর রাইট আনসার কী হবে? অপশন নাম্বার বি। কেননা এই যে লিঙ্গুইস্টিক বেসিসে যে স্টেটগুলো, সেই স্টেটগুলো করার জন্য ধর কমিশনটাকে অ্যাপয়েন্ট করা হয়। ওকে, তো নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চেন ইজ question number 7. So what is question number 7? Now question number 7 is written which of the following features were borrowed by the Constitution of India from the British Constitution? এটা জিনিস মনে রাখতে হবে যে ব্রিটিশ আমাদের যে দেখো before independence the British were there in India and প্রায় অনেক দিন ধরে যে they ruled ইন্ডিয়া অলসো। সো ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে বেসিক পার্টগুলো নেওয়া হয়, ম্যাক্সিমাম যে পার্টটা নেওয়া হয়েছে, মানে বেশিরভাগই যেটা পার্লামেন্টারি যে পার্টটা, সেই পার্টটা কিন্তু নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। সো এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স ওয়ার বরোড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কোন জিনিসটা এখানে নেওয়া হয়েছে? তো এখানে কী হবে দেখো, রুল অফ ল, এটা অবভিয়াসলি নেওয়া হবে কারণ তখনকার দিনে ব্রিটিশরা ছিল, তো রুল অফ লটা নেওয়া হবে। নাম্বার 2 কে বলেছে ল মেকিং প্রসিডিওর। রুল অফ ল, ল মেকিং প্রসিডিওর মোটামুটি একই জিনিস, কী করে আমরা ল তৈরি করবো, হাউ টু মেক লজ, এটাও নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এইটা নেওয়া হয়নি, এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে, ঠিক আছে, আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর নাম্বার 4 পার্লামেন্ট থেকে, পার্লামেন্টারি ফর্ম, ল মেকিং প্রসিডিওর, এইগুলো সব নেওয়া হয়েছে ব্রিটিশ থেকে, কেননা তখনকার দিনে ব্রিটিশরা ছিল। তাহলে কী হবে 1, 2 and 4। তাহলে কোয়েশ্চন নাম্বার 7-এ কী হবে আনসার? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, দ্যাট ইজ 1, 2 and 4, রুল অফ ল মেকিং প্রসিডিওর অ্যান্ড পার্লামেন্টারি। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাই। কি বলেছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিফাইন্স দ্য নেম অ্যান্ড দ্য টেরিটরি অফ ইন্ডিয়া? কালকে আগের দিনই পড়িয়েছি এটা দেখো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি এক্সামে এসেছিল। তাহলে হুইচ আর্টিকেল দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিফাইন্স দ্য নেম অ্যান্ড টেরিটরি? এটা অবভিয়াসলি আর্টিকেল নাম্বার 1। আমি বলেছিলাম পার্ট 1টা কি মধ্যে কী আছে, পার্ট 1-এর মধ্যে কী আছে, আর্টিকেল 1 to 4 আছে। তাহলে আর্টিকেল 1টা কী বলছে না, আমাদের কী বলা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বলা আছে। তাহলে নেম অ্যান্ড টেরিটরি অফ ইন্ডিয়া ইজ টেকেন ফ্রম আর্টিকেল নাম্বার 1। নেক্সট কোয়েশ্চনে যাই। কোয়েশ্চন নাম্বার 9, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া gives a working definition of Indian state? এটা হবে, এটা মনে রাখে, এটা এখনো পড়ানো হয়নি, এটা মনে রাখবে আর্টিকেল নাম্বার 12। আর্টিকেল দেখো আমি বলে দিচ্ছি, যে পার্ট 1টা কী হচ্ছে, এটা আর্টিকেল নাম্বার 1 to 4 আছে। পার্ট 2টা কী আছে, 5 to 11 আছে। এইখানে বলা আছে মানে অ্যাবাউট
দ্য সিটিজেনশিপ নাগরিকত্ব, পার্ট 2 আর্টিকেল 5 to 11 নাগরিকত্ব, আর পার্ট 12 যেটা যে রয়েছে ওখান থেকে যে ফার্স্ট আর্টিকেলটা 12 থেকে 35, ওখানে যে 12টা রয়েছে সেই 12টাতে বলা আছে যে হোয়াট ডু ইউ মিন বাই, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্ডিয়ান স্টেট সেটা বলা আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য কনসেপ্ট অফ ইউনিয়ন অফ স্টেটস অ্যান্ড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন ডিরাইভড ফ্রম, এই যে ইউনিয়ন অফ স্টেটস যে একটা ডেফিনেশনটা, এই কনসেপ্টটা এটা কোত্থেকে নেওয়া যায়? ইউনিয়ন অফ স্টেটস যে ডেফিনেশনটা অ্যান্ড ইট ইজ টেকেন ফ্রম Australian Constitution, তাহলে the concept of union of states in the Indian Constitution has been derived from, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে it is taken from Australian Constitution. The concept of union of states in the Indian Constitution has been derived from the Australian Constitution. Okay. Number 11, in Indian Constitution, the method of election of president, a method of election of president has been taken from which country? The method of election, president যে election, সেই ইলেকশনটা এটা নেওয়া হয়েছে হচ্ছে, it is taken from Ireland. So the method of election of প্রেসিডেন্টের যে ইলেকশন পদ্ধতি সেটা নেওয়া হয়েছে হচ্ছে ফ্রম আয়ারল্যান্ড থেকে আরেকটি জিনিস নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, দ্যাট ইজ অলসো টেকেন ফ্রম আয়ারল্যান্ড। Okay, DPSP or Directive Principle of State Policy, that is also taken from Ireland, Irish, and the president's election is also taken from Ireland. India has taken the concept of judicial review from which country's constitution? Judicial review যে পার্টটা, এটা একটু আগে কোশ্চেনে ছিল, এটা নেওয়া হয়েছে ফ্রম ইউনাইটেড স্টেটস। দ্য জুডিশিয়াল রিভিউ, এই একটা জিনিসটা কমন ইন্ডিয়ার সঙ্গে আমেরিকা, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, মানে সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য মানে আটমোস্ট পাওয়ার, সেটা হচ্ছে এই দিস থিং ইজ কমন বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড আমেরিকান কনস্টিটিউশন, যে এই জুডিশিয়াল রিভিউ ইজ টেকেন ফ্রম ইউনাইটেড স্টেটস। Next, question number 13. Among the following deals and philosophy, identify those enshrined in the preamble to the Constitution of India. যে এই নিচেরগুলো দেওয়া আছে 1 2 3, সোভারেন, ডেমোক্রেটিক রিপাবলিক, সোশ্যালিজম অ্যান্ড সেকুলারিজম, ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রি ট্রেড, এইগুলোর মধ্যে কোনটা কারেক্ট? প্রিএমবেলে প্রথমেই বলা আছে যে ইন্ডিয়া ইজ এ সোভারেন, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে কী হবে? অপশন নাম্বার 1 and 2, এখানে সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, দেখো সবগুলি চলে আসছে, তখন 1 and 2, তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 এর আনসার হবে 1 and 2, দ্যাট অপশন নাম্বার A is correct for question number 13. Question number 14 is that India is a secular state is implied in the phrase, secular মানে হচ্ছে কি ধর্মনিরপেক্ষ, সেকুলার ধর্মনিরপেক্ষ, তার মানে কী হবে? যে অপশন নাম্বার A সোশ্যাল জাস্টিস, অপশন নাম্বার B ডিগনিটি of the individuals, option number C equality of status, and option number D liberty and faith of worship. এইটা হবে যে পুজো করা, ওয়ার্শিপ করার লিবার্টি আছে, তাহলে এখানে ফ্রিডম অফ লিবার্টি অফ ওয়ার্শিপ। তার মানে যে কোয়েশ্চেন নাম্বার 14 রাইট আনসার ইজ ডি। Question number 15, most important responsibility of a welfare state is, এই ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে যে সমস্ত সরকারই চায় যে রাজ্যে মানুষের জন্য কিছু করতে, দ্যাট ইজ আ ওয়েলফেয়ার স্টেট। তাহলে এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট রেসপন্সিবিলিটি অফ ওয়েলফেয়ার স্টেট ইজ, ওয়েলফেয়ার স্টেটের সবথেকে বড় রেসপন্সিবিলিটি কি? টু প্রিজার্ভ প্রাইভেট প্রপার্টি, নো, টু প্রমোট রিলিজিয়ন অফ দ্য পিপল, কোনো ধর্মকে কোনো প্রমোট করতে পারে না, টু চেক এক্সপ্লয়টেশন, আর টু চেক দ্য এনক্রোচমেন্টস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। সো এটা যেটা হবে টু চেক এক্সপ্লয়টেশন, যাতে করে কোনো মানুষ এক্সপ্লয়েড না হয়, কোনো মানুষ যাতে এক্সপ্লয়েড না হয়, তার মানে টু চেক এক্সপ্লয়টেশন ইজ দ্য ফান্ডামেন্টাল মানে রাইটস মানে রেসপন্সিবিলিটি অফ ওয়েলফেয়ার। তাহলে অপশন নাম্বার সি 15C, কোনো মানুষকে এক্সপ্লয়েড করা যাবে না, 15 আনসার হবে সি, টু চেক এক্সপ্লয়টেশন। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য কনস্টিটিউশনাল প্রিন্সিপাল অফ দ্য বেসিক স্ট্রাকচার ওয়াজ ইনভেন্টেড বাই দ্য, তাহলে এই যে বেসিক স্ট্রাকচার মানে হচ্ছে যেটা প্রিয়াম্বেল যাকে বলা হয়, সেই বেসিক ইজ দ্য প্রিয়াম্বেল। তাহলে এই যে কনস্টিটিউশনাল প্রিন্সিপাল অফ দ্য বেসিক স্ট্রাকচার ওয়াজ ইনভেন্টেড বাই দ্য, কে এই যে বেসিক স্ট্রাকচার যে জিনিসটা কোয়েশ্চেন নাম্বার 16 বেসিক জিনিস ওয়াজ ইনভেন্টেড বাই, তাহলে এই বেসিক স্ট্রাকচারটা রক্ষা করার দায়িত্ব কার? জুডিশিয়ারি, সুপ্রিম কোর্টের। তাহলে এই সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি যাকে বলা হয়, সেই জুডিশিয়ারির কর্তব্য হচ্ছে টু ইনভেন্ট অ্যান্ড টু প্রোটেক্ট দ্য বেসিক স্ট্রাকচার অর প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বেল